আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। জুলাই গণঅভ্যুত্থানে গুলি, রাষ্ট্রীয় সন্ত্রাস আর বারুদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে ওঠে যাত্রাবাড়ি, উত্তরাসহ বেশ কয়েকটি স্থানে। কারফিউ জারি, ইন্টারনেট বিচ্ছিন্ন হলেও আন্দোলনের দাবানল জ্বলে ওঠে জায়গাগুলো নিয়ন্ত্রণ নিতে পারেনি রাষ্ট্রীয় বাহিনী। দিন রাত ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ রেখে জনতাও ছিলেন মাঠে। জুলাইয়ের সেসব প্রতিরোধের আগুন ঝরানো দিনগুলোর কথা জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদিক। অপ্রতিরোধ্য যাত্রাবাড়ি, চারিদিকে যোগাযোগ বিচ্ছিন্ন, কারফিউর মধ্যেও মানুষের ঢল ছিল পুরো আন্দোলনের সময়ে। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া, তবুও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বুলেটের সামনেই সবাই ইস্পাতের দেয়ালের মতো ঠাঁই দাঁড়িয়ে। জুলাই গণ আন্দোলনের যে শক্ত প্রতিরোধ, সেটি মূলত এই জায়গা থেকে শুরু হয়। ডেমরার কাজলা এলাকায় এখানে কিন্তু ছাত্র জনতা কঠোর প্রতিরোধ গড়ে তোলে। ধীরে ধীরে সেই আন্দোলন দানা বাঁধতে থাকে এবং শেখ হাসিনার পতন নিশ্চিত করে। এখানে একটা ভয়ানক পরিস্থিতি ছিল। লাস্টে যখন পুলিশের অ্যাকশনটা এমন খুব ন্যাক্কারজনক ছিল আর কি। পুলিশ গুলি করে, গুলি তো ধরেন সাধারণ মানুষের উপর পড়ছে, ছাত্রদের উপর পড়ছে, কারো বাবার উপর পড়ছে। টুলবক্স পুরোটা জ্বালায় দিছে, ভেঙে লাইছে। আরেকটি অজেয় স্থান ছিল উত্তরা। অদম্য সাহসী শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষের বিপুল সমাবেশ। আইন শৃঙ্খলা বাহিনীর এপিসি বিপুল সদস্যও পিছু হটতে বাধ্য হয়। রণক্ষেত্রে সহযোদ্ধাদের পানি পান করানোর সময় মৃত্যুর মুখে ঢলে পড়া মুগ্ধ তানভিনদের আত্মত্যাগের পর পুরো উত্তরা এলাকা অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে ওঠে। মানুষের সমুদ্রে পরিণত হয় প্রতিদিন। মুগ্ধ তানভিন শুভ, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই উত্তরা জায়গাটি হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য, যেখানে নানা বুলেট, নানা বোমা, নানা ধরনের হুমকি ধামকিতেও এখান থেকে টলানো যাচ্ছিল না শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষদের। রাজধানীর আফতাবনগর, রামপুরায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের দেয়ালের ব্যূহ ভেদ করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। বিজিবির মুহুর্মুহু গুলি আর লাশের পর লাশ। নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আত্মত্যাগ, জীবনের মায়া ত্যাগ করে হাজারো মানুষের প্রতিরোধ গড়ে ওঠে। পুলিশরা গুলি করছে, তখন পুলিশের লোক ওই ছাত্ররা খেপাখেপি করছে, ডেলাইছে। হাজার হাজার লোক আমরা দেখছি সমাগত হয়েছি। তারপরে বিকেলবেলা প্রায় 4টা সাড়ে 4টার ভিতরে আবার এখানে গন্ডগোল হয়। বাচ্চার থেকে মরে যাওয়াই ভালো, ওই সিচুয়েশনটাই হয়েছিল আর কি। তো যার কারণে সবাই আসলে ওইভাবেই রাজপথে আসলে সরে যাওয়ার বা পিছিয়ে যাওয়ার কোনো ইচ্ছা অনেকেরই ছিল। মোহাম্মদপুর, মিরপুর, সায়েন্স ল্যাব, বসুন্ধরা, বাড্ডাসহ এমন অসংখ্য জায়গা থেকে স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান, গ্রাফিতি আর টানা অবস্থানে দীর্ঘদিনের ফ্যাসিবাদের মসনদের ভিত নাড়িয়ে দিতে থাকে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় দুর্নীতি দমন কমিশনের তদন্তের মুখে পড়া হাসিনার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশি ধনকুবেরা যুক্তরাজ্যের সম্পত্তির মালিকানা হস্তান্তর করেছেন। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে। এ নিয়ে গার্ডিয়ান গতকাল শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গার্ডিয়ান জানায়, গণঅভ্যুত্থানের পর ঢাকায় তদন্তাধীন কয়েকজন বিদেশি ধনকুবের যুক্তরাজ্যে সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা পুনরর্থায়ন করেছেন। তাদের লেনদেনগুলোর কারণে যুক্তরাজ্যের আইনি সংস্থা ও পরামর্শ প্রতিষ্ঠানের যাচাই বাছাইয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এসব প্রতিষ্ঠান সন্দেহভাজন ব্যক্তিদের লন্ডনে ব্যবসা চালিয়ে যাওয়া এবং লেনদেনগুলো সহজ করতে সাহায্য করেছে। দেশ গড়তে জুলাই পদযাত্রার 20তম দিনে চট্টগ্রাম ও রাঙামাটিতে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতরাতে বান্দরবানে পদযাত্রা কর্মসূচি শেষে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেয় দলটি। আজ দুপুরে জেলার বনরূপা চত্বরে এনসিপির পথসভা করার কথা রয়েছে। সেখানে বক্তব্য রাখবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রা কর্মসূচি ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা। জোরদার করা হয়েছে জেলায় নিরাপত্তা ব্যবস্থা।
চট্টগ্রামে বিভিন্ন ব্যাংকের চেক জালিয়াতি করে প্রতারণার নতুন ফাঁদ তৈরি করেছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। একই রকম চেক ব্যবহার করে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিলেও ব্যাংকগুলো যেন অসহায়। আমদানির কারক সহ বড় প্রতিষ্ঠানকে টার্গেট করে সারা দেশে বিস্তার করেছে প্রতারণার নতুন ফাঁদ। আইনজীবীরা বলছেন এসব ঘটনায় চট্টগ্রামে একাধিক মামলা হয়েছে। চট্টগ্রাম থেকে আরিজ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। জাপান থেকে আমদানি করা বিভিন্ন যন্ত্রপাতি চট্টগ্রাম সহ সারা দেশে সরবরাহ করে আসছে চট্টগ্রামের ন্যানো কর্পোরেশন নামের প্রতিষ্ঠানটি, যার মালিককে নগরীর একটি ব্যাংকের শাখা থেকে জানানো হয় তার প্রতিষ্ঠানের 1 কোটি টাকার একটি চেক এসেছে ব্যাংকে। পরে জানা যায় চেক জালিয়াতির ঘটনায় অভিযুক্ত ফাতেমা এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক ঢাকার কারওয়ান বাজার শাখার একজন গ্রাহক। যে ব্যাংক চেকটি ব্যবহার করা হয়েছে সেটি ন্যানো কর্পোরেশনের কাছে রক্ষিত আছে। শুধু তাই নয়, ইসলামী ব্যাংক চট্টগ্রামের পাহাড়তলী শাখায় 46 লাখ টাকার আরও একটি চেক আসে সংশ্লিষ্ট ব্যাংকের যশোর শাখা থেকে। যে কোম্পানির নামে চেকটা আসছে ফাতেমার, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাকে আমি চিনি না। যে চেকটা প্লেস করছে সেই চেকটা আমার চেক থেকে অনেক এখনো ইউজ হয় না, এর আগের অনেক চেক থেকে গেছে। এটা ভুয়া চেক একটা সে প্লেস করছে। ঘটনার সত্যতা স্বীকার করে এসব ঘটনায় ব্যাংক বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বলে জানান ব্যাংকের ব্যবস্থাপক। আমাদের এর থেকে কোনো পেমেন্ট কিছু হয়নি, আল্লাহর শুকর যে আমাদের সিরাহানি মাটিতে রক্ষা হয়েছে, কিছু হয়নি। চট্টগ্রামের বড় বড় প্রতিষ্ঠানকে টার্গেট করে চেক প্রতারণার একাধিক ঘটনা ঘটছে বলে জানান আইনজীবীরা। দুইটা চেক নাম্বার কিন্তু সেম এবং অরিজিনাল চেক, অরিজিনাল পার্টি, একই ফার্মের নামে, একই নাম্বারে, একই অ্যাকাউন্টে। অপরাধ চক্রের কারণে দেশের অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, ব্যাংক সেক্টরের ক্ষতি হচ্ছে, ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। চেক জালিয়াতি করে ব্যাংকের মাধ্যমে 1 কোটি 46 লাখ টাকা প্রতারণা চেষ্টার ঘটনায় ঢাকার মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ ও যশোরের নূর এন্টারপ্রাইজের মালিককে আসামি করে চট্টগ্রামে দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে পিবিআই। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।